হ্যালো স্যামসাং লাভার, এই হচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ডিভাইস গ্যালাক্সি A57 5G। স্যামসাংয়ের এই সিরিজটা অত্যন্ত জনপ্রিয়, বাংলাদেশ, ইন্ডিয়া, গ্লোবাল মার্কেট সব জায়গায় বলতে পারেন। একসময় আমরা বেশ দারুণ কিছু অফার করতে দেখতাম এবং বলা যায় স্যামসাংয়ের হাই এন্ডের যে ডিভাইসগুলো রয়েছে তার একটা মোটামুটি স্বাদ নেওয়া ট্রাই করতাম মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে। বাট এখন দাম বেড়ে এতখানি হয়ে গেছে, অনুপাতে স্পেক আরও নিচ দিকে যাচ্ছে এরকমই মনে হচ্ছে। মানে চাইনিজ ব্র্যান্ডগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এর দাম অনুযায়ী দেখবেন ওগুলো অনেক বেটার কিছু অফার করছে। তারপরও স্যামসাং লাভার রয়েছেন, স্যামসাং ফ্যান বয় রয়েছেন, যারা এই ফোনগুলোর জন্য অধীরভাবে ওয়েট করেন। চলুন এই ফোনটা কী নিয়ে আসছে সব কিছু আজকের ভিডিওতে আমরা জানবো। আর আমাদের স্টুডিওতে এই ডিভাইসটা বাংলাদেশে আসার সাথে সাথে পাঠিয়ে দেয় রিও ইন্টারন্যাশনাল। রিও ইন্টারন্যাশনালে আপনারা অবশ্যই তো এই ডিভাইস পাবেনই, তাছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকমের ডিভাইসগুলোই অ্যাভেলেবল রয়েছে। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা থাকলো। আপনারা খুব ভালো করেই জানেন এই ফোনগুলোর সাথে স্যামসাং চার্জার দেয় না, সো স্লিম বক্স, জাস্ট কেবল, ফোন এটুকুই ধরে নিতে পারেন। আজকের আমাদের এই ভিডিওটা একটা ওভারভিউ ভিডিও। আমরা ইন ডেপথে বা একদম দীর্ঘদিন ব্যবহার করার অভিজ্ঞতা সহ একটা ভিডিও দেবো, নিশ্চয়ই 1 মাসের কাছাকাছি গিয়ে। এনিওয়ে, ফোনটার ডিজাইনে যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে গিয়ে আগের মতোই আছে বলতে গেলে। রিয়ার প্যানেলে হ্যাঁ, ক্যামেরার এই জায়গাটা দেখতে কিছুটা ওই যে এবারে রিয়ার সাথে মিলে। S26 আলট্রার সাথে এই পাশের ক্যামেরাটা বাদ দিলে মোটামুটি একটু মিল রাখে। বাট হ্যাঁ, ফোনটা হাতে নিয়ে একটা ব্যাপার নোটিস করবেন, এটা আগের তুলনায় স্লিম করা হয়েছে বেশ কিছুটা। বডি ফ্রেমটাতে মেটাল রয়েছে, যার ফলে আপনার হাতে নিলে প্রিমিয়াম ওই ফিলটা দেয় এবং ফোনটা আপনার কাছে যথেষ্ট স্লিমই মনে হবে। এবং সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন তাহলে কি ভিতরে সিলিকন কার্বন আছে? আচ্ছা, তা আছে কিনা আমরা একটু পরেই না হয় জানবো। IP68 এর রেটিং রয়েছে, যতটুকু মনে পড়ে গ্যালাক্সি A56 মনে হয় IP67 ছিল। তো এই জায়গাটাতে ইমপ্রুভমেন্ট বলা যেতে পারে। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস অ্যান্ড কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস বোথ সাইডকে প্রোটেকশন করছে। রিয়ার প্যানেলে বেশ ভালো রকমেরই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বসে। আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এবার যদি আমরা ডিসপ্লেতে আসি, সত্যি বলতে গ্যালাক্সি A56 থেকে কোনো ধরনেরই পরিবর্তন এখানে আসেনি। সেম 1080p রেজলিউশনের আমরা একটা ডিসপ্লে দেখছি, যার সাইজ 6.7 ইঞ্চ এবং এটা অ্যামোলেড প্যানেল, সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10+এর সাপোর্ট রয়েছে এবং 1900 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়, যা আমরা প্রিভিয়াস জেনারেশনেও দেখেছি। 1.5K রেজলিউশন এবং এই পিক ব্রাইটনেসের জায়গাগুলো এখন সময়ের দাবি বা এই ব্যাপারটা থাকতে পারতো, আসলে সেটাই স্বাভাবিক ছিল। এর যে দাম সেই জায়গা থেকে, এর দামটা আপনারা ডেসক্রিপশন থেকে দেখছেন কিনা আমি জানি না, এটার কারেন্টলি প্রাইস রয়েছে অ্যারাউন্ড 60K। এই প্রাইস পয়েন্ট আপনারা আরও বেটার ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল দেখেন। কোন কোন কারণে দেখুন? ফার্স্ট অফ অল রেজলিউশন, দ্বিতীয়ত এইটার বেজেল এরিয়া লক্ষ্য করুন, চিন এরিয়া, লোয়ার চিন বিশেষ করে, এটা বেশ কিছুটা মোটা। এটা মোটাই সিমেট্রিক্যাল না, মানে জিনিসটাকে ওই ফ্ল্যাগশিপের কাতারে বা সেমি ফ্ল্যাগশিপ কিংবা ফ্ল্যাগশিপ কিলার ওই কাতারে ফেলতেই পারবেন না যখন এই ডিসপ্লে দিকে তাকাবেন। হ্যাঁ, এটার কালার রিপ্রোডাকশন ডেফিনেটলি ভালো, স্যামসাংয়ের সুপার অ্যামোলেড, নিজেদের ক্যালিব্রেশন সব মিলে ডেফিনেটলি এটার কালার রিপ্রোডাকশন অবশ্যই ভালো, টাচ রেসপন্সও ভালো। বাট যখন আপনি ডিসপ্লেটার এই যে বেজেল এরিয়ার দিকে তাকাচ্ছেন, ওটা তো চোখে পড়বেই, তখন কিন্তু এটা সিমেট্রিক্যাল লাগবে না এবং খুব সহজেই মনে হয় মেবি এটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা ডিভাইস, হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টেরও না। এর বাইরে টাচ রেসপন্স ভালো, 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবে পুশ করছে। টপ সেন্টারে 5 হোল কাট আউট যেটা রয়েছে এটা আবার অনেক ছোট, দেখতে ভালো লাগছে। এখন এই ব্রাইটনেস নিয়ে আউটডোরে ব্যবহার করতে সমস্যা হবে না, দেখা যায় স্ট্রাগল ফ্রি ব্যবহার করা যায়। তবে যেহেতু কম্পিটিটররা অনেক বেটার কিছু অফার করা ট্রাই করে, সেই জায়গা থেকে কম্পিটিশনে টিকতে গেলে অবশ্যই এই দিকেও নজর দেওয়া উচিত। এবার যদি আমরা চলে আসি একটু পারফরমেন্সের জায়গায়, আউট অফ দ্য বক্স এটা রান করে One UI 8.5 অন টপ অফ Android 16। ওরা 6টা মেজর আপডেট দেবে, আপনার ফোনটা 6টা অ্যান্ড্রয়েডে, নেক্সট 6টা অ্যান্ড্রয়েডে লেটেস্ট থাকবে। এবং এসওসি হিসেবে রয়েছে Exynos 1680 অ্যান্ড Xclipse 550 রয়েছে এর গ্রাফিক্স সেকশনে। আরেকটা জিনিস দেখলাম, এসওসিতে এসে খুব আহামরি লেভেলের কোনো বিগ জাম্প দেয়নি। ফার্স্ট অফ অল আমি তো আশা করছিলাম স্ন্যাপড্রাগন দিয়ে আসুক, বাট যেহেতু ওরা এই সিরিজটা Exynos দিয়েই কন্টিনিউ করছে, এখন এই এসওসি লাস্ট জেনারেশন থেকে Exynos 1580 তুলনায় আমরা ক্লাস্টারে সেইখানে কিছুটা ভিন্নতা লক্ষ্য করছি। যেমন আগে Exynos 1580 এফিসিয়েন্সি কোরের ক্ষেত্রে আমরা 4টা কোর দেখতাম, যেগুলো ছিল Cortex A520। এবার এসে কিন্তু এখানে 3টা করা হয়েছে, বরং পারফরমেন্সের দিকে এসে আমরা দেখছি 4টা 2.6 GHz-এর Cortex A72 ওরা ব্যবহার করছে। এর বাইরে আমি তেমন কোনো তফাৎ দেখছি না, একই জায়গায় আছে বলা যায়। হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট অবশ্যই লক্ষ্য করবেন, বাট স্টিল আপনি 60,000 টাকায় এই এসওসি ভুলেও আশা করেন না, মনে হয়তো কেউ আশা করেন না। এই জায়গাটাতে আরও অনেক বেটার চিপ আমরা দেখতে পাই, যেখানে আমরা স্ন্যাপড্রাগনের মানে বলা যায় যে 8 Gen 5 বা লাস্ট ইয়ারের যে ফ্ল্যাগশিপ চিপ কিংবা তার আগের অথবা 7 সিরিজের এই ধরনের এসওসি অ্যাভেলেবল রয়েছে। তার উপরে এটা একটা গ্রে মার্কেটের ডিভাইস। এখন দেখুন, এই এসওসি আপনাকে রেগুলার কাজবাজে মানে ঠিকভাবে চালাতে পারবে না, ব্যাপারটা ঠিক সেরকম না। আমি জাস্ট বুঝাতে চেয়েছি এই প্রাইস সেগমেন্টে আপনি আরও বেটার চিপ এক্সিস্ট করতে দেখেন, যেগুলো গেমিংয়ের ক্ষেত্রেও আরও বেটার আউটপুট দিয়ে থাকে। হ্যাঁ, এইটার ইউআই অফকোর্স ভালো, স্যামসাংয়ের ইউআই নিয়ে দুশ্চিন্তা
করার কোনো কারণ নেই। ডে টু ডে লাইফে আপনাকে একেবারে স্মুথ একটা রেজাল্ট দেবে এটুকু শিওর করে বলাই যেতে পারে, কিন্তু আপনি যখন হেভি টাস্কিং বা হেভি পারফরমেন্স আশা করেন বা একটা ফ্ল্যাগশিপ কিলার লেভেলের পারফরমেন্স আশা করেন, সেটা ডেলিভার করতে পারবে না। এখন গ্যালাক্সি A50 সিরিজের যে ডিভাইসগুলো কন্টিনিউ করছে ওরা, এই জায়গা থেকে আমরা একদম ফ্ল্যাগশিপ কিলার লেভেলের পারফরমেন্স আশাও করি না, বাট দাম তো কম থাকা লাগবে, কিন্তু সে তুলনায় দাম তো অনেক বেশি। দাম অনুযায়ী ওইটা আসলে মেক সেন্স করতেছে না। র্যামের ভ্যারিয়েন্ট আসছে দুইটা, 8 এবং 12, 256, 512 অ্যান্ড 128, এই তিনটা ভ্যারিয়েন্ট আছে। আমাদের হাতে ফোন অল্প সময়ের জন্যই আছে, সেই জায়গা থেকে আমরা যতটুকু ব্যবহার করেছি, ওই যেটা বললাম ইউআই এর স্মুথনেস নিয়ে কোনো ধরনের কমপ্লেইন আমার নেই, সেটা এখন পর্যন্ত নেই। মূলত এখানে আরও অনেক ধরনের অ্যাপ বা বেশ কিছুদিন ব্যবহার করলে গিয়ে হয়তো টুকটাক কিছু ইস্যু বেরোতে পারে। তবে আমার কাছে অ্যাপ ওপেন ক্লোজ টাইম যথেষ্ট ফাস্ট মনে হয়েছে, আর র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো। এর 8GB র্যামও অনেক ফোনের চাইতে বেটার আউটপুট দিচ্ছে, মানে ম্যানেজমেন্ট বেশ ভালো রয়েছে। ক্যামেরাতে এসেও আমরা নতুনত্ব দেখছি না। ক্যামেরা সেটআপে আমরা তিনটা শুটার দেখব, 50 মেগাপিক্সেল মেইন, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে। টেলিফটো এই বাজেটে সবাই আশা করবে, সেটাই স্বাভাবিক। ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 12 মেগাপিক্সেলের, বোথ সাইডের ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারে 4K 30 FPS এ। মেইন ক্যামেরার আউটপুট ভালো, এমনকি এই প্রাইস পয়েন্টেও যদি বলি 60,000 টাকায়ও আপনারা বেশ কিছু ডিভাইসের সাথে ইজিলি কম্পেয়ার করতে পারবেন এবং অনেকের থেকেই বেটার আউটপুট দিচ্ছে, এটা মানে অস্বীকার করার কারণ নেই। মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে খুবই শার্প, ভাইব্রেন্ট অ্যান্ড ওয়েল ডিটেলড পিকচার্স দিতে পারছে। ইভেন ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও কিন্তু এটার যথেষ্ট ওয়াইড মনে হয়েছে। আলট্রা ওয়াইডটা আমার কাছে অলমোস্ট প্রিভিয়াস জেনারেশনের মতোই লাগছে। স্লাইডলি ডিটেল লক্ষ্য করবেন, যদি আমাদের কাছে A56 থাকতো তাহলে আমরা জুম করে বিষয়টা আরও বেশি ক্লিয়ার করতে পারতাম, বাট একটু ডিটেলড মনে হচ্ছে তুলনামূলকভাবে। আর অ্যাজ ইউজুয়াল 5 মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবি ভালো লাগার কথা ম্যাক্সিমাম মানুষের কাছে, এটা শার্পনেস ডিটেল অন পয়েন্টেই আছে। স্টেরিও স্পিকার, বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে প্রিভিয়াস জেনারেশনের সাউন্ডটা আর একটু বেটার ছিল। এটার সাউন্ডও ক্লিয়ার, কিন্তু ওইটাতে বোধহয় আর একটু ডেপথ ফিল হতো, যেটা আমার এখানে কম মনে হচ্ছে আর কি। তবে স্টেরিওর মজা অবশ্যই পাবেন। ব্যাটারিটা ভাবছিলেন বড় হয়েছে, বাট বড় হয় নাই। ওরা এখনও স্টিল আগে টেকনোলজিতে আছে অ্যান্ড 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। হ্যাঁ, 45 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে এটা বেশ দ্রুত চার্জ করা যায়, ইটস ট্রু। আর 5000 mAh আপনাকে অলমোস্ট 7 আওয়ার্স প্লাস বা 7 আওয়ার্সের আশেপাশে একটা ব্যাকআপ দেবে এসওটির ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে একেবারে হেভি ইউজার হয়ে থাকলে দিন শেষে চার্জ করলে চলবে। অন্যথায় দেখা যাবে যে যদি নর্মাল ইউজার হন, দিনটা বেশ ভালোভাবে শেষ করতে পারবেন। এই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা হচ্ছে গিয়ে অপটিক্যাল, মোটামুটি ফাস্ট একুরেট আছে। আমাদের এখন পর্যন্ত ব্যবহারে নেটওয়ার্ক রিসেপশনে কোনো প্রবলেম পাইনি, তারপরে বাইরে ঠেটে গিয়ে দেখতে হবে কোনো জায়গায় নেটওয়ার্কে কোনো ইস্যু আছে কিনা। তো কি মনে হয়, প্রিভিয়াস জেনারেশন থেকে আপনারা তেমন কোনো পরিবর্তন কি দেখলেন? আমি কিন্তু তেমন কিছু দেখছি না, এসওসি বাদে। বাকি বিষয়বস্তু আমার কাছে সব কিছু একই রকম লাগছে। সো এটার যে এখন প্রাইস রয়েছে, সেই জায়গা থেকে আমি রিকমেন্ড করার মতো বিষয় দেখছি না আসলে। এটার দাম আই হোপ কমলে গিয়ে তখন চিন্তা করা যায়। বাট আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ফোন আসার সাথে সাথে দাম একটু বেশি থাকে, কয়েকদিন গেলে পরে অবশ্যই এগুলোর দামও কিছুটা কমে। সো আপনি চাইলে একটু ওয়েট করতে পারেন।